নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প পণ। ভাই বেলাদি। আবার খুব তোড়জোড় চলছে। এই বোধহয় তৃতীয় দফা কি চতুর্থ। কিন্তু এবার যে তোমাকে হলদে রঙের কাগজে সোনালি কালিতে ছাপা প্রজাপতি মার্কা একখানা চিঠি অনতিবিলম্বেই পাঠাতে পারব, সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। এবার নীলাম্বরবাবু স্বয়ং কার্যক্ষেত্রে নেমেছেন। অবশ্য তার আগে একটু কুরুক্ষেত্র হবার জো হয়েছিল। বর্ণনাটি উদ্যোগ পর্ব থেকে শুরু করি, নইলে মাথামুন্ডু তুমি কিছু বুঝতে পারবে না, কেবল আমার মুন্ডপাত করবে। তোমার মনে আছে বোধহয়, প্রাচীন পদ্ধতিতে 3 মেয়ে পার করে বাবা খুব ক্লান্ত হয়ে পড়বার পর মোটামুটি আধুনিক রীতিতেই দাদা গোড়া থেকে আমার বিয়ের চেষ্টা শুরু করেছিলেন। সবর্ণের ঘনিষ্ঠ বন্ধু আর তরুণ বয়সী কুটুম্বপুত্রদের বাড়িতে ডেকে এনে দাদা আমার সঙ্গে পরিচয় করিয়ে দিতেন। তাদের সঙ্গে আলাপ করতুম, উৎকর্ণ হয়ে নানা রকম আলাপ শুনতুম, চা খাওয়াতুম। কারো কাছ থেকে সামান্য একটু ইঙ্গিত পেলেই হারমোনিয়ামের রিড টিপে শোনাতে বসতুম গান। অবশ্য কণ্ঠস্বরের চেয়ে আমার হাতের চা জল খাবারটাই তাদের কাছে স্বাদু লাগত বেশি। অভ্যাসে অভ্যাসে চা করাটি বেশ রপ্ত করে ফেলেছিলাম। তাছাড়া লোক চিনে চিনে চায়ের চিনিও একটু আমি বেশি দিতাম। দাদার বন্ধুরা বলতেন, যেমন মিষ্টি হাত তেমনি মিষ্টি গলা। কথাটা যে অর্ধসত্য পুরোপুরি নয় তা আমি জানতাম, কারণ চায়ের হাতকে মিঠে করা যত সহজ, গানের গলাকে মধুর করা তেমন নয়। চিনি দিলে চা মিষ্টি হয়, কিন্তু চিনি খেলেই গলা মিষ্টি হয় না। যে সাধনায় গলা বসে আসে, সে সাধনার ধৈর্য আমার ছিল না। ফাঁকে ফাঁকে মা আর দাদা কাউকে কাউকে কিছু অর্থবোধক ইঙ্গিত দিতেন, কিন্তু যিনি সে ধরনের ইঙ্গিত পেতেন তিনি আর এমুখো হতেন না। মায়ের তাগিদে দাদা নিজেই মাঝে মাঝে যেতেন খোঁজ নিতে। জবাব পেতেন, না ভাই বাসব, নিজেই দাঁড়াতে পারছি না, এরপর আর কাউকে ঘাড়িয়ে নিতে গেলে যে মুখ থুবড়ে পড়ব। কেউ বলতেন, না বাসব, ওসব ঝামেলা ঝক্কির মধ্যে জীবনে কোনোদিনই যেতে ইচ্ছে নেই। কিন্তু দেখা গেল একে একে সবাই ঝামেলাটা মিটিয়ে নিয়েছেন। তবু যে দাদার কথায় তারা কেউ রাজি হতে পারেননি, তার কারণ তো তুমি জানোই বেলাদি। পুরুষের চোখকে খুশি করবার মতো চেহারা আমার নয়। রংটা কয়েক পোঁচ বেশি ময়লা, নাক চোখের গড়নও থাক, তুমি তো সবই জানো। তাছাড়া চেহারার এসব খুঁতের জন্য মনের খুঁতখুঁতি যাতে অন্তত সাময়িকভাবেও ঢাকা পড়ে, সেই পরিমাণ পণের টাকা সংগ্রহ করবার শক্তি বাবার কি দাদার নেই। জানো বোধ হয়, বাবা চাকরি করতেন স্বদেশী সওদাগরি অফিসে। 60 টাকা থেকে 100 টাকায় উঠেছিলেন। আর দাদা তখন পর্যন্ত MA আর লয়ের ডিগ্রি নিয়েই রেখেছিলেন, আর কিছু করেননি। প্র্যাকটিস করাটা দাদার পছন্দ হয়নি, আর একসঙ্গে 3-4 মাসের বেশি কোনো অফিসে টিকে থাকাও তার স্বভাব বিরুদ্ধ ছিল। অফিসগুলির কর্তৃপক্ষের অতিরিক্ত কর্তৃত্ব দাদার কাছে দুঃসহ মনে হতো। শ্রমের তুলনায় বেতনের স্বল্পতা নিয়েও তার মনে অসন্তোষের অন্ত ছিল না। নীলাম্বরবাবুকে তোমার মনে আছে বোধহয়।
একবার তোমার সঙ্গেও তো তার সম্বন্ধ এসেছিল। সেই যে ফর্সা রঙের ছিপছিপে চেহারার, চশমা চোখে, কোঁকড়ানো চুলের ভদ্রলোক, যার বাবার বাড়ি আছে শ্রীনাথ দাস লেনে, আর রেডিও সেটের বড় দোকান আছে বড়বাজার আর চিত্তরঞ্জন এভিনিউর মোড়ে। মনে পড়ছে তো বেলাদি? নীলাম্বরবাবু নিজেও কম কৃতবিদ্য নন, দাদার সঙ্গেই পাশ করেছিলেন, কিন্তু তাঁর ডিগ্রির মর্যাদা দাদার চেয়ে 2 ক্লাস উঁচু। নামজাদা ইংরেজি খবরের কাগজের সম্পাদক গোষ্ঠীতে ঢুকবার সঙ্গে সঙ্গেই যার কলমের খ্যাতি ছড়িয়েছিল। 2 ছেলের মা হলেও তাকে তুমি অত সহজে ভুলতে পারোনি বেলাদি, মনে নিশ্চয়ই আছে। সেই নীলাম্বরবাবুও আসতেন আমাদের বাড়িতে। ইদানিং তিনিও ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন দাদার সঙ্গে। দাদার অন্য বন্ধু বান্ধবদের মতো তিনিও চা খেতেন, গান শুনতেন, কিন্তু প্রশংসায় পঞ্চমুক্ত হতেনই না, বরং চোখের সামনে খবরের কাগজ তুলে একটু বেশি রকমই মুখ হয়ে থাকতেন। নিজের খরচে তিনি মাঝে মাঝে সিনেমা দেখাতেন দাদা আর আমাকে। 2 বন্ধুর মাঝখানে বসতাম আমি, কিন্তু ভুলেও একবার তাঁর ছোঁয়া আমার গায়ে এসে লাগতো না, যদিও মনে মনে আমি তা কামনা করতাম আর কল্পনা করে রীতিমতো রোমাঞ্চিত হয়ে উঠতাম। শুধু মানসিক রোমাঞ্চ নয়, দৈহিকও। বোধহয় ঘনিষ্ঠ বন্ধু বলেই তাঁর মৌনতাকে দাদা ভাবতেন সম্মতির লক্ষণ। তার পরিচ্ছন্ন সুচিতাকে মনে করতেন গাঢ় প্রচ্ছন্ন প্রীতি। মাও তাই ভাবতেন। আর গোপন করে লাভ নেই, ওদের মনে করবার ধরনটা আমার মনেও সংক্রামিত হয়ে গিয়েছিল। তবু পাছে অন্য কিছু শুনতে হয়, সেই জন্য মনের কথাটা নীলাম্বরবাবুকে কেউ তারা মুখ ফুটে শোনাননি। কারণ মনের কথাকে ভাষায় প্রকাশ করবার অভিজ্ঞতা তাঁদের খুব মধুর ছিল না। আর আমি, আমার কথা তো তুমি নিজেই অনুমান করতে পারো বেলাদি। সবুর করে দেখছিলাম মেওয়া যদি ফলে। হঠাৎ শুনতে পেলাম নীলাম্বরবাবুর বিয়ে। বালিগঞ্জবাসী অবসরপ্রাপ্ত কোনো এক জেলা জজের 2য় কি 3য় কন্যা, কিন্তু রূপগুণের খ্যাতি নাকি একেবারে 1ম শ্রেণীর। পণ যৌতুকের প্রাচুর্যের খবরও এলো। নিমন্ত্রণের চিঠি পেয়ে দাদা সেখানা ছুঁড়ে ফেলে দিলেন, বিয়েতে উপস্থিত রইলেন না। বলে পাঠালেন মাথা ধরেছে। মা বললেন, খবরদার বাসু, আমার মেয়েকে কোনোদিন তোমার কোনো বন্ধুর সামনে আর ডাকতে পারবে না। ফের যেন তারা কেউ আর আমার বাড়িতে না ঢোকে, তাতে আমার মেয়ের বিয়ে হোক আর নাই হোক। দাদা চুপ করে রইলেন, কোনো জবাব দিলেন না। মা নতুন করে তাগিদ দিলেন গিয়ে বাবাকে, তুমি কি এমনি নিশ্চিন্ত হয়ে বসে বসেই দিন কাটাবে? বাবা একটু হাসলেন। আমার দিন বুঝি বসে বসেই কাটে? মা বললেন, তাছাড়া কি, বসে থাকা ছাড়া আর কোন কর্ম আছে তোমার? অফিসে গিয়ে একবার বসো, বাড়িতে এসে আর একবার। হাঁটাহাঁটি ছোটাছুটি ছাড়া কি কারো মেয়ে পার হয় কোনোদিন? ফের একটু ছোটাছুটি শুরু করলেন বাবা। খবরের কাগজ থেকে পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেখে বক্স নাম্বার টুকে নিলেন। হেঁটে গিয়ে চিঠি দিয়ে এলেন অফিসের পর। 2-4 জায়গায় ফটো পাঠাতে হলো। দর্শন দিয়ে আরও জনকয়েক অপরিচিত যুবকের কয়েকটি বহুশ্রুত প্রশ্নের জবাব দিতে হলো। গান শোনাতে হলো, কিন্তু ফলের কোনো প্রকারভেদ হলো না। মা আবার এসে স্মরণ নিলেন দাদার। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টায় লাভ নেই, এবার দোজবর টোজবর দেখো।
দাদা আমাকে ডেকে বললেন, আর একবার আইএটা দিয়ে দেখবি অঞ্জু? সকাল সন্ধ্যায় বইপত্র নিয়ে রোজ এসে বস না একটু আমার কাছে। মা ধমক দিয়ে উঠলেন, খবরদার, আর না ওসব। দুবার জলে গেছে না কতগুলো টাকা, সে টাকা কটি থাকলেও বরং কাজে লাগতো এখন। পড়ে শুনে ছেলেই সোনার সিংহাসনে বসিয়েছে আমাদের, আর মেয়ে গিয়ে চিতায় মর তুলবে। দাদা বললেন, আচ্ছা, এবার নিজের বিয়ের চেষ্টাটাই বরং করে দেখি। মা বললেন, তুই? দাদা বললেন, হ্যাঁ, দেখি কি পরিমাণ ওঠে বাজার দর, সেই খরচে বিয়ে দেব অঞ্জলির। মাছের তেলে মাছ ভাজা ছাড়া আর উপায় নেই মা। মা খুশি হয়ে বললেন, এ কথা তো তোকে আমি কতদিন থেকেই বলছি বাসু। তুই যদি মন দিয়ে চাকরি বাকরি করতিস, বিয়ে করতিস, তাহলে আর অঞ্জলির জন্য ভাবনা ছিল কি আমার? টাটা এয়ারক্রাফট অফিসে 100 টাকার একটা চাকরিতে বহাল ছিলেন দাদা। দিন কয়েক আগেও বলছিলেন, বড্ড টাইট ফিল করছি। আমরা শঙ্কিত হয়ে উঠেছিলাম, কিন্তু চাকরিটা পট করে এবার আর তিনি ছেড়ে দিলেন না। স্বজন বন্ধুদের মহলে প্রচারিত হয়ে গেল, দাদার এতদিনে বিয়েতে মত হয়েছে। মেয়ে কানা হোক, খোঁড়া হোক, বোবা হোক, বধির হোক, কিছুমাত্র আপত্তি নেই, কিন্তু পণ চাই 5,000 টাকা। বললুম, অত টাকা রাখবে কোথায় দাদা? দাদা বললেন, ভাবি ভগ্নিপতির পকেটে। বললুম, তুমিও যখন ভগ্নিপতির কথা ভাবো দাদা, আমার ভারী দুঃখ হয়। কতবার বলিনি তোমাকে যে বিয়ে করবার মোটেই আমার ইচ্ছে নেই? দাদা বললেন, চুপ চুপ, তোর এই অনিচ্ছার কথা শুনলে বাইরের লোকের কথামালার সেই টোকো দ্রাক্ষা ফলের গল্প মনে পড়বে। বিয়ে তোকে করতেই হবে অঞ্জু। বিদ্বান, বুদ্ধিমান, সুদর্শন, আদর্শ বর একজন চাই। আমার পৌরুষ দিয়ে তাকে সংগ্রহ করব। সমগ্র নারীত্ব দিয়ে তুই তাকে বশে আনবি। আপাতত এই আমাদের একমাত্র যৌথ সংকল্প। বিয়েতে আমার আর মোহ ছিল না, কিন্তু দাদার মুখে বিয়ের ভাষাটা ভারী ভালো লাগলো। অনেকদিন পরে না ঝাল না মিঠে একঘেয়ে জীবনে যেন একটা তীব্র ঝাঁঝালো রসের স্বাদ পেলাম। দাদার বাজার দর অত উপরে অবশ্য উঠল না। 5,000 থেকে নামতে হলো 1101-এ। বাকিটা বৌদি নিজে পুষিয়ে দিলেন। না, কানাও নয়, খোঁড়াও নয়, দিব্যি বড় বড় টানা টানা দুটি চোখ আছে ভবেশবাবুর মেয়ে উর্মিলা ব্যানার্জির। ছোট ছোট দুটি পা একসঙ্গে জুড়ে দাঁড়ালে দেখায় আধখানা শ্বেত পদ্মের মতো। দাদার সঙ্গে আমিও গিয়েছিলাম মেয়ে দেখতে। নতুন করে দাদাকেও দেখলাম। মুখ বধির যে হবে না বৌদি, তারও প্রমাণ নিয়ে নিশ্চিন্ত হলাম। দাদা তাঁর বলবার ভঙ্গির দিকে তাকিয়ে রইলেন। চেয়ে চেয়ে দেখলেন চলবার ভঙ্গি। কিন্তু বিয়ের পর আমন্ত্রণ নিমন্ত্রণের ব্যাপারে মোটেই খরচ করতে দিলেন না দাদা। বাবাকে বাধা দিয়ে বললেন, সব টাকা অঞ্জলির জন্য, 1 পয়সাও ব্যয় করা হবে না এর থেকে। বললুম, লোকে যে কৃপণ মনে করবে দাদা। দাদা বললেন, করুক, কৃপণ যে আমরা নই তার প্রমাণ পরে দিতে পারবো। আজ কেন ব্যয় করব? আজ তো আর সত্যিকারের শুভ দিন নয়। শুভ দিনের শুভ সূচনা রক্তিম ঘোষণাপত্র। বৌদি বললেন, দেখো দেখো, সেই ঘোষণাটা ঠাকুরজির মুখে এখনই বেশ দেখা যাচ্ছে। পয়সা খরচ করে রঙিন চিঠি তোমাকে আর ছাপতে হবে না।
কথাটা অবশ্য বৌদি বাড়িয়ে বলেছিলেন। রংটা দেখেছিলেন আমার মুখের নয়, নিজের মনের। কিন্তু তার আলতা, সিঁদুর, শাড়ি, গয়না, হাসি উল্লাসের রঙের ছোঁয়ার যে আমার মনে সেদিন একটুও লাগেনি, এ কথা আমি বলতে চাইনি। বললে তোমরা বিশ্বাসও করবে না। মার নামে 4-5 টাকা ছিল ব্যাংকে। তার সঙ্গে দাদার পণের টাকা পুঁজি নিয়ে ফের খোঁজাখুঁজি শুরু হলো পাত্রের। বৌদি দাদাকে বললেন, চলো আমার সোনা মামার কাছে। দাদা বললেন, সেখানে গিয়ে কি হবে? বৌদি বললেন, তার সোনা মামা বীরেশ্বর রায় সেই বোমা বারুদের যুগের মানুষ। জেল থেকে বেরিয়ে আর বিয়ে টিয়ে করেননি, নিজের কাজকর্ম আর খেয়াল খুশি নিয়েই রয়েছেন। কিন্তু খেয়ালটাই তার একমাত্র পরিচয় নয়, নানা জনের নানা রকম উপকার করেছেন। নিজে এই বুড়ো বয়স পর্যন্ত অবিবাহিত থাকলেও আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের অনেক আইবুড়ো মেয়ের বর জুটিয়ে দিয়েছেন নিজে উদ্যোগ করে। বলতে গেলে ঘটকালিতে তার হাত একেবারে পাকা। এখনো বহু আদর্শবাদী সচ্চরিত্র ছেলে আছে তার খোঁজে। দাদা আর বৌদি দুজনে মিলে একদিন গেলেন তাঁর কালীঘাটের বাড়িতে। সন্ধ্যার পর ফিরে এসে বৌদি নালিশ করলেন দাদার নামে, তোমার দাদা একটি আচ্ছা মানুষ ঠাকুরজি। আগে ভাবতাম আমার সোনা মামাই বুঝি খুব খাম খেয়ালি লোক, এখন দেখি তোমার দাদা তাঁর চেয়েও সেরা। হেসে বললুম, দাদা সবার চেয়েই সেরা, যত দিন যাবে তত টের পাবে। বৌদি বললেন, টের ভাই আজই পেয়েছি, আর বলো না। বললুম, ব্যাপারটা কি? বৌদি বললেন, আমি পারবো না বলতে, তোমার দাদার কাছেই শোনো গিয়ে। দাদার কাছেই শুনলুম। তিনি খুলে বললেন সব কথা। বৌদির সোনা মামা কেবল খেয়ালি মানুষই নন, হৃদয়টাও ভারী উদার। গোটা 2 প্রেস করেছিলেন এক সময়। একবার জলের দরে এক রাজনৈতিক সহকর্মীকে তার একটি বেচে দিয়েছেন, আর একটির কিছু কিছু পার্টস কারা সব চুরি করে নিয়ে গেছে। নিজে তো কিছু দেখবেন শুনবেন না, বিরক্ত হয়ে সেটি আর চালাননি, সব ছেড়ে চুড়ে দিয়ে বন্ধ করে ফেলে রেখেছেন ঘরে। দেখে নাকি দাদা বলেছিলেন, আমার এক বন্ধুর প্রেস করবার ভারী শখ, আপনি নিজে যদি না চালান আর বিক্রি করেন তাহলে তাকে খবর দিই, আমার ভারী ঘনিষ্ঠ বন্ধু। বীরেশ্বরবাবু দাদার মুখের দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে হো হো করে হেসে উঠেছিলেন। তোমার সেই ঘনিষ্ঠ বন্ধুটিকে আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি বাবাজি। তারপর বৌদির দিকে চেয়ে ফিরে বলেছিলেন, দেখ মা উর্মিলা, প্রথম দিন এসেই জামাই আমার সঙ্গে কিরকম চাল খেলছে দেখ। আচ্ছা, এত ভয় কেন, কুণ্ঠা কেন আজকাল ছেলেদের? তাদের দিতেও ভয়, নিতেও ভয় কেন? বন্ধুর নাম না করে নিজেই কি তোর বর দাবি জানাতে পারতো না আমার কাছে? স্নেহের জোরের চেয়ে বড় জোর আর কিছু আছে নাকি সংসারে? উর্মিলাকে জিজ্ঞেস করে দেখো, সে চাইলে তাকে আমি না দিতে পারি এমন কিছু নেই। ছেলেবেলা থেকে বৌদি নাকি সত্যিই তাঁর ভারী স্নেহের পাত্রী। ভাগ্নিদের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে। দাদা নাকি কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন, তারপর আমতা আমতা করে বললেন, তাহলে প্রণামী বাবদ? বৌদি সোনা মামা হেসে বললেন, হ্যাঁ, বিয়েতে প্রণামী রেওয়াজ তো আছেই, তা প্রণামী বাবদ আমাকে একজোড়া খদ্দরের ধুতি চাদর দিও, তাহলেই চলবে। কিন্তু দুঃখ এই, আস্ত জিনিসটি তোমাকে আমি দিতে পারলাম না। সামান্য কিছু পার্স তোমার কিনে নিতে হবে, তবে টাইপ তোমাকে আমি সস্তাতেই জোগাড় করে দিতে পারবো। সমস্ত ঘটনাটি আনুপূর্বিক বলে
দাদা আমাকে জিজ্ঞেস করলেন, এখন কি করি বলতো অঞ্জু? এমন পড়ে পাওয়া জিনিস হাতছাড়া করাটি কি ভালো হবে? এই বাজারে কমসে কম 1,000-5 টাকা দাম হবে জিনিসটার। বেচে দিলেও। বললুম, আহ, ওসব কি অলক্ষণে কথা বলছো দাদা? প্রেসটা নিয়ে এসো, শুভ দিন দেখে চালু করে দাও, তারপর লোকের কাছে কিছু আমরা বেচবই তো। তবে তা প্রেস নয়, প্রেসের কাজ। দাদা বললেন, কিন্তু তোর বৌদির ভারী অমত। বললুম, এখন থেকে আমার মতামতটা বুঝি আর একটুও গ্রাহ্য করা চলে না? গ্রাহ্য হলো। লরিতে করে প্রেসটা একদিন নিয়ে এলেন দাদা। সস্তার দিনে একটি পুরনো বাড়ি আমরা লিজ নিয়েছিলাম। একতলায় গোটা 3 ঘর ছিল তার, কিন্তু কোনোটাই প্রায় বাসযোগ্য ছিল না। একখানা ছিল দাদার বৈঠকখানা, আর 2খানা ঘরে দেশ থেকে দূর সম্পর্কের আত্মীয় স্বজন এসে মাঝে মাঝে থাকত। মা বহুদিন ধরেই বলছিলেন ঘরগুলি একটু চুনকাম করিয়ে ভাড়া দিয়ে দেওয়ার জন্য। ভাগ্যিস দেওয়া হয়নি। সেই ঘরগুলি এবার কাজে লাগলো। ঝেড়ে পুছে মেজে ঘষে কায়দা দুরস্ত করা হলো ঘরগুলিকে। বৈঠকখানা হলো দাদার অফিস ঘর, আর 2খানায় মেশিন বসলো প্রেসের। হারানো পার্টসগুলি কিনে নেওয়া হলো, টাইপ এলো নতুন নতুন। পণের টাকায় অনেক আগেই হাত পড়েছিল, এবার তা প্রায় নিঃশেষিত হয়ে এলো। মা প্রথমে কয়েকদিন বাধা দিয়েছিলেন, করছিস কি? এ টাকা তো অঞ্জুর বিয়ের। আমি বললুম, আহ, থামো, বিয়ে করবার জন্য ভারী যেন মাথা ব্যথা হয়েছে আমার। দাদা বললেন, এতদিনই গেছে, আর বছরখানেক যেতে দাও মা, প্রেসটা একবার চালু হোক ভালো করে। অঞ্জুর বিয়ের জন্য আর কাউকে ভাবতে হবে না। দৈনন্দিন বাজারটা কেবল বাবা নিজ হাতে করতেন। ইদানিং সংসারের আর কিছু দেখা তিনি ছেড়ে দিয়েছিলেন, কিন্তু এবার যেন নতুন রূপে নতুন করে দেখলেন ছেলেকে। সত্যি, এত উৎসাহ, এত উদ্যম, এত কর্মশক্তি তার মধ্যে কোথায় লুকিয়েছিল এতদিন? ভেবে অবাক হয়ে গেলাম। দিনের বেশিরভাগ সময়ই তার কাটত বন্ধু মহলে আড্ডা দিয়ে দিয়ে। হঠাৎ সেই অভ্যস্ত দিনযাত্রার মোড় ঘুরে গেল। সময় মতো স্নান নেই, আহার নেই, বিশ্রাম নেই, আছে শুধু প্রেস। বৌদি একদিন নালিশ জানিয়ে বললেন, ভালো জ্বালা হলো ঠাকুরজি, শেষ পর্যন্ত তোমাদের এই প্রেসই দেখি আমার সতীন হয়ে দাঁড়ালো। কি হয়েছে আজকাল? ভালো করে একটা কথা বলবারও সময় পায় না আমার সঙ্গে। প্রেস ছাড়া ওর মুখে আর কোনো কথাই নেই। কিন্তু বলবার ভঙ্গি দেখে মনে হলো, মুখে যাই বলুন, স্বামীর এই কর্মনিষ্ঠায় বৌদিন নিজেও কম খুশি হননি। বাবা একদিন খেতে বসে বললেন, ছেলেটা বোধহয় মানুষ হলো এতদিনে। পরিচিত অপরিচিত স্বজন বন্ধুদের কাছ থেকে কি করে কি শর্তে দাদা টাকা আনতে লাগলেন তিনিই জানেন। সাইনবোর্ড উঠল চৌকাঠের উপর। গলির মোড়ে ঝুলতে লাগলো বৃহৎ আকারে। অফিস ঘরে রূপান্তরিত ছোট্ট বৈঠকখানা ঘরটিতে চেয়ার টেবিল সাজিয়ে জাঁকিয়ে বসলেন দাদা। কেবল নিজেই বসলেন না, ডেকে নিলেন আমাকেও। আমি অবশ্য তাঁর ডাকবার প্রতীক্ষায় ছিলাম না, আগে থেকেই একটু একটু আসতে শুরু করেছিলাম। টাইপিংটা কিছু কিছু আগেই শেখা ছিল, নিজেদের নতুন টাইপরাইটার পেয়ে ভালো করে শিখলাম। অফিসে চিঠিপত্র আমাকে দিয়েই টাইপ করিয়ে নেন দাদা। অর্ডারপত্র বুঝে নেওয়া, বুঝিয়ে দেওয়ার কাজও আমাকে দিয়ে চলে।
প্রুফ রিডিংটা শিখে ফেললাম 2-1 সপ্তাহের মধ্যে। প্রেসের টেকনিক্যালিটিসও মোটামুটি জেনে নিতে দেরি হলো না। দরকার মতো কম্পোজের কাজও চালিয়ে দিতে লাগলাম। মা প্রথম দিন কয়েক খুব ধমক দিয়েছিলেন। বলি, হচ্ছে কি এসব? কত বড় আইবুড়ো মেয়ে তুই, কেন যখন তখন প্রেস ঘরে যাবি অমন করে? লোকে বলবি কি? শানুনাই বলেছিলাম, আহা, ঘরের মধ্যেই তো প্রেস, গেলে দোষটাই বা কি? লোক আবার কোথায় দেখলে? ও তো সব আমাদেরই কম্পোজিটর আর মেশিনম্যান। অবশ্য কেবল ওরাই নয়, দাদার পুরনো বন্ধু বান্ধবদের ভেতরেও 2-4 জন করে সকাল সন্ধ্যায় আসতে শুরু করলেন। তারা এসে কাগজ পড়েন, চা খান, সিনেমা, সাহিত্য, রাজনীতির আলোচনা চলে। প্রেসের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকায় গান শোনাবার দায় থেকে বেঁচেছি। নিজের হাতে চা করেও আর কাউকে খাওয়াতে হয় না। খুব ঘনিষ্ঠ বন্ধু 2-1 জন থাকলে বৌদি চা করে পাঠান। আর আগন্তুকের দল যদি খুব বেশি হন সংখ্যায়, কম্পোজিটরদের কাউকে ডেকে গলির মোড়ের দোকান থেকে চা আনিয়ে নিই। বৌদি একদিন বললেন, ঠাকুরজি, ম্যানেজারের পদবি তাহলে তুমিই নিলে? বললুম, নিলুমই বা, তাতে দুঃখ কি তোমার? তুমি তো স্বয়ং প্রোপ্রাইট্রেস। বৌদি বললেন, না ভাই, প্রোপ্রাইট্রেস হতে চাইনি, সামান্য প্রাইভেট সেক্রেটারিত্বটুকু বজায় থাকলেই বাঁচি। আরও বেশি করে ভার নিলুম কাজের। দাদাকে সাধ্যমতো সময় আর সুযোগ দিলুম তাঁর সেক্রেটারির সম্ভাষণের জন্য। কাজ আর কাজ, কাজ দিয়ে সময় আর জীবনকে ভরে রাখতে হবে। নিজের উপর নিজে ফরমাস চালাই। কিন্তু শুধু ফরমাস করলেই তো চলে না। কেবল কাজেই কি জীবনকে ভরে রাখা যায় বেলাদি? রাত্রে অফিস ঘর থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে দেখি দক্ষিণ দিকের দাদার ঘরে নরম নীলাভ আলো জ্বলছে। কথাবার্তা চলছে মৃদু স্বরে। পায়ের সাড়া পেয়ে বৌদি এক একদিন ডাকেন, পালিয়ে যাচ্ছ কেন ঠাকুরজি, এসো। কোনোদিন যাই, কোনোদিন বা এড়িয়ে গিয়ে বলি, না বৌদি, ভারী ক্লান্তি লাগছে। খেয়ে নিয়ে নিজের ঘরে গিয়ে কোনো রকমে শুয়ে পড়ি। খানিক বাদে জানালা দিয়ে চোখে পড়ে দাদার ঘরের নীলাভ আলো একসময় নিভে গেছে, কিন্তু মৃদু গুঞ্জন তখনও ক্ষান্ত হয়নি। মাস কয়েক যেতে না যেতেই দাদা ফের বলতে শুরু করলেন, ধুর, আর ভালো লাগে না এ ঝামেলা। শঙ্কিত হয়ে বললুম, তার মানে? মানে দাদার ক্লান্তি লাগছে, নিষ্ঠা টলে উঠেছে। ওকে দোষ দিয়ে লাভ নেই, সত্যি ভারী চঞ্চল প্রকৃতির মানুষ। বেশি দিন কোনো একটা কাজে মন লাগিয়ে থাকা ওর স্বভাব নয়। তবু তো এই প্রেসের ব্যাপারে দীর্ঘদিন ধরেই ধৈর্য বজায় রেখেছেন। অমানসিক পরিশ্রম করেছেন প্রথম দিকে। লাইসেন্স নেওয়ার জন্য ঘোরাঘুরি, পেপার কন্ট্রোল অফিসে যাতায়াত, তখন দিনরাত প্রায় খাটতে হয়েছে তাকে। উদ্যোগ পর্বে এত অর্থ আর সামর্থ্য গেছে যে এখন একটু ক্লান্তি বোধ করা বিচিত্র নয়। কিন্তু কেবল শারীরিক ক্লান্তি নয়, নানা কারণে মনে মনেও দাদা বিরক্ত হয়ে উঠেছেন। যাদের কাছ থেকে সামান্য কিছু কিছু ধার নিয়েছিলেন, তারা এখন থেকেই তাগিদ দিতে শুরু করেছেন। অবস্থাটা কিছুতেই যেন আয়ত্তে আনা যাচ্ছে না। কাজকর্ম যে পরিমাণ আসছে, অর্থাগম হচ্ছে না সেই পরিমাণে। এস্টাবলিশমেন্টের খরচা প্রতি মাসেই বেড়ে চলেছে। দাদা একদিন বললেন, দূর, এর চেয়ে চাকরিই ভালো ছিল। ঘন্টা কয়েক কলম পিষেই খালাস, তারপর যা খুশি তাই করো। কিন্তু ব্যবসাটা তা নয়, দিন রাত ভূতের মতো ঘাড়ে চেপে থাকবে। কমাস ধরে একখানা বই পর্যন্ত ছুঁতে পারেনি অঞ্জু। ভরসা দিয়ে বলি,
দাঁড়াও না, আর কিছুদিন খেটে দাঁড় করিয়ে নাও প্রেসটাকে, তারপর লেখাপড়া ফের সব করতে পারবে। কিন্তু দিন কয়েক বাদে দাদা আর একটু অগ্রসর হলেন। এর চেয়ে একেবারে ঝামেলা মিটিয়ে ফেললে কেমন হয় অঞ্জু? বললুম, মানে? দাদা ভয়ে ভয়ে বললেন, ভাবছিলাম বেচে দিলেও বোধহয় মন্দ হয় না। স্থির দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে বললুম, অসম্ভব। দাদা যেন একটু ঘাবড়ে গেলেন, চোখ ফিরিয়ে নিয়ে বললেন, না, তোর বিয়েটা দিয়ে দেওয়াই ভালো ছিল তখন। বৌদি শুনে বললেন, অত ভাবছো কেন তোমরা? আমার গয়নাও তো কিছু রয়েছে। বললুম, আহ, থামো, কে ছেড়ে পদ্মের পর্ণ। এই সময় সন্ধ্যার পর হঠাৎ একদিন নীলাম্বরবাবু এসে উপস্থিত হলেন। অফিস ঘরে ঢুকে বললেন, তোমার প্রেস দেখতে এলাম বাসব, খুব কাজের লোক হয়েছ শুনছি, খোঁজ খবর নিতেও ভুলে গেছো বন্ধু বান্ধবের। দাদা ভারী খুশি হলেন, ভারী আশ্বস্ত হলেন তাকে দেখে। বললেন, এসো এসো, খোঁজ খবর তুমিই যেন কত নিচ্ছ। নীলাম্বরবাবু সে অনুযোগের জবাব না দিয়ে একটু পিছনে তাকিয়ে বললেন, আরে লেডি টাইপিস্টও রেখেছো নাকি একজন? কোণের টেবিলে একটি জরুরি চিঠি টাইপ করছিলাম। জানি না নীলাম্বরবাবু আমাকে চিনেই বললেন না না চিনেই বললেন কথাটি। দাদা হেসে উঠলেন, লেডি টাইপিস্ট কই হে, ও তো আমাদের অঞ্জু। নীলাম্বরবাবু বিস্মিত হয়ে এবার আমার দিকে তাকালেন। হ্যাঁ, বলো কি, অঞ্জলি? আমি তো লক্ষ্যই করিনি ভালো করে। অসম্ভব নয়, বেশি কিছু লক্ষ্য না করবার অদ্ভুত অভ্যাস আছে নীলাম্বরবাবুর। যখন যাকে দেখেন, যার সঙ্গে কথা বলেন, তার উপরই তাঁর সমগ্র মনোযোগ গিয়ে পড়ে, আর সব কিছুই তাঁর দৃষ্টির বাইরে থাকে। কিন্তু যেটুকু দেখেন তা একেবারে একাগ্র হয়ে, একান্ত হয়ে। মহাভারতের অর্জুনের ঠিক সেই পাখির চোখ দেখার মতো। মুহূর্তকাল আমারও চোখের দিকে তাকিয়ে রইলেন নীলাম্বরবাবু। তারপর তাকালেন হাতের দিকে, বললেন, বাহ, বেশ হাত চলে তো তোমার। এই প্রথম কমপ্লিমেন্ট পেলাম নীলাম্বরবাবুর কাছ থেকে। দাদা অবশ্য আরও কমপ্লিমেন্ট দিতে শুরু করলেন। শুধু টাইপ করা কি বলছো হে, ও না শিখেছে এমন কাজ নেই, বলতে গেলে ওই তো চালাচ্ছে প্রেস। নীলাম্বরবাবু আর একবার চাইলেন আমার দিকে, একটু যেন হাসলেন, বললেন, তাই নাকি? আমি কোনো কথা বললুম না। একটু চুপ করে থেকে নীলাম্বরবাবু বললেন, চলো বাসব, তোমার প্রেস দেখে আসি। টেবিলের উপর থেকে চাবির গোছাটা তুলে নিয়ে দাদা বন্ধুকে প্রেস দেখাতে চললেন। ছুটির পর কর্মচারীরা চলে যাওয়ার সময় ঘরগুলি তালা বন্ধ করে গেছে, খুলে দেখাতে হবে। যেতে যেতে দাদা বললেন, আয় অঞ্জু, তুই সব বুঝিয়ে টুঝিয়ে দেখাতে পারবি। একটু হেসে বললুম, ওর আবার বোঝাবার কি আছে দাদা, উনি নিজেই সব বুঝতে পারবেন। নীলাম্বরবাবু আর একবার তাকালেন আমার দিকে, তারপর দাদার পিছনে পিছনে চলে গেলেন। খানিক বাদে দুজনেই ফিরে এসে বসলেন টেবিলের দুধার। নীলাম্বরবাবু বললেন, বেশ হয়েছে, প্রেস তো দেখলুম, তারপর বউ কি দেখাবে, না তাকে আশুর্য স্পর্শা পর্দানসীন করে রেখেছ? দাদা বললেন,
কেন, বউ তুমি দেখোনি? নীলাম্বরবাবু একটু হাসলেন। সুযোগ পেলাম কোথায়? তোমার বিয়েতে তো নিমন্ত্রণই করলে না। দাদা লজ্জিত হয়ে বললেন, তুমি কি তারই অপেক্ষায় ছিলে নাকি? অঞ্জু, দেখ দেখি খুঁজে পেতে আমার বিয়ের একখানা চিঠি এখনো পাওয়া যায় নাকি। নীলাম্বরবাবু হাসলেন। আমি তখন কলকাতায় ছিলাম না বাসু, না হলে তখনই এসে কৈফিয়ত নিতাম। কিন্তু বউ দেখাতে আর মিষ্টিমুখ করাতে তো এখনো পারো। ওপরে নিয়ে গিয়ে বৌদির সঙ্গে পরিচয় করিয়ে দিলাম নীলাম্বরবাবুর। তৈরি হলো চা জলখাবার। খুব প্রশংসা করলেন তিনি বৌদির। দাদাকে বললেন, তুমি জিতেছ বাসক, সবুরে মেওয়া ফলেছে তোমার ভাগ্যে। যাওয়ার সময় দাদাকে নিমন্ত্রণ করে গেলেন তার বউকে দেখে আসবার জন্যে। নিমন্ত্রণ পেলাম আমি আর বৌদিও। সামাজিকতার ব্যাপারে দাদার উৎসাহ আছে। একদিন আমাদের দুজনকে নিয়ে গেলেন নীলাম্বর বাবুদের বাড়িতে। আলাপ পরিচয় হলো তার স্ত্রীর সঙ্গে। নাম জ্যোতির্মালা। মাস কয়েকের একটি মেয়ে হয়েছে কোলে। বৌদি দুলিয়ে দিলেন একটু দোলনাটি, গাল টিপে দিলেন খুকুর। তারপর নীলাম্বর বাবুর দিকে তাকিয়ে বললেন, একেবারে মার মতোই সুন্দর হয়েছে দেখতে। নীলাম্বরবাবু হাসলেন। কেন, বাপ কি একেবারে কুৎসিত? উপমাটি আমার সঙ্গেও তো দিলে পারতেন। আমাদের তিনজনকে মেয়েলি আলাপ আলোচনার সুযোগ দিয়ে দুই বন্ধু বারান্দায় গিয়ে সিগারেট ধরালেন। জ্যোতির্মালা আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, দেখলেন তো অহংকারখানা। বললুম, অহংকার যারা করতে পারেন তারা করবেন না কেন? জ্যোতির্মালা বললেন, রক্ষা করুন, আপনি আর অমন করে বলবেন না, তাহলে আর মাটিতে পা পড়বে না ওর। আকাশে উঠতে শুরু করবেন। জানেন সকাল সন্ধ্যায় কিরকম গুণকীর্তন চলে এ বাড়িতে আপনার? শুনে হিংসা হয় রীতিমতো, যাই বলুন। কিন্তু জ্যোতির্মালার কথার ভঙ্গিতেই ধরা পড়ল, আর যাকেই হিংসা করুক, আমাকে অন্তত তিনি হিংসা করেন না। আমার সম্বন্ধে কিছুমাত্র উদ্বিগ্ন হবার কারণ যে তার নেই, আমাকে দেখে সে সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় হয়েছেন। জ্যোতির্মালা বললেন, আপনি নাকি কম্পোজ করা থেকে শুরু করে সব কাজ শিখে ফেলেছেন প্রেসের। অদ্ভুত মেয়ে আপনি, যাই বলুন, আমাদের তো এক জন্ম লেগে যেত। কেমন যেন কৃত্রিম মনে হলো জ্যোতির্মালার প্রশংসাগুলি। মনে হলো সে যেন মনে মনে কৌতুক বোধ করছে। গোপন করব না বিলাতি, বুকের মধ্যে কি যেন একটা খচ করে বিঁধল। সবকিছু যেন ব্যর্থ বলে মনে হলো। ছাই প্রেসের কাজ। তবু বাড়ি ফিরে সেই প্রেসের কাজকেই আরো শক্ত করে ধরলুম। প্রশ্রয় দেব না কোনো চিত্ত চাঞ্চল্যকে। মনের সমস্ত অস্থিরতাকে জয় করব। কিন্তু কিছুদিন বাদে দাদা এসে বললেন, যাক, এবার অনেকটা নিশ্চিন্ত হলুম মঞ্জু, নীলাম্বর রাজি হয়েছে। একটু যেন চমকে উঠলুম। বললুম, কিসে রাজি হলেন তিনি? রাজি হবার আবার তার কি উপলক্ষ ঘটল? দাদা বললেন, পার্টনারশিপে। ভালোই হলো, এবার খুচরো দেনাটেনাগুলি শোধ দিতে পারবো। পথে ঘাটে সবাই বিরক্ত করে তুলেছিল, আর তাছাড়া নীলাম্বরের উপর বেশ নির্ভরও করা যায়। দু পুরুষ ধরে ব্যবসা করছে ওরা, বলতে গেলে জাত ব্যবসায়ী। ওদের কাছে আমরা তো নভিস ছাড়া কিছু নয়। অনেক রকম প্ল্যান আছে নীলাম্বরের। বড় রাস্তার উপর বেশ বড় দেখে বাড়ি নেওয়া হবে, আরও মেশিন কিনতে হবে 2-3টে। মাস 3-4-এর মধ্যেই পাবলিশিংটাও আরম্ভ করে দেওয়ার ইচ্ছা আছে। বললুম,
লেখাপড়া কি সব ঠিক হয়ে গেছে? দাদা একটু আমতা আমতা করে বললেন, তা একরকম ঠিক হবার মধ্যেই, শুভস্য শীঘ্রম। কি একটি কথা আছে না? কেন, তোর কি অমত ছিল নাকি? একটু চুপ করে থেকে বললুম, না, অমত আর কিসে? অমত করে আর লাভই বা কি? দিন কয়েক পরেই নীলাম্বরবাবু এসে ভার নিলেন দেখাশোনার। দাদা রেহাই পেয়ে বাঁচলেন। দেখলুম সত্যি বেশ কাজের লোক নীলাম্বরবাবু। সপ্তাহখানেকের মধ্যেই গুছিয়ে ফেললেন অফিস, ঠিক করে ফেললেন ফাইলপত্র। শৃঙ্খলা আর নিয়মানুবর্তিতা এলো কর্মচারীদের মধ্যে। ভারী খুশি হলেন দাদা। নিজের যা কল্পনা ছিল, অথচ প্রকৃতিগত অপটুতায় যা করে উঠতে পারেননি, তারই যেন বাস্তব রূপ দেখতে পেলেন বন্ধুর সক্রিয়তায়। ছেলে হবে বলে বৌদি গেলেন বাপের বাড়ি। নীলাম্বরবাবু বললেন, চক্ষু লজ্জায় পড়ে অনর্থক বিরহ ক্লেশ ভোগ করো না বাসু, প্রেসের জন্য তোমার ভাবনা নেই। আমি আর নীলাম্বরবাবু নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলাম কাজকর্ম। নীলাম্বরবাবু একদিন বললেন, তোমাকে যত দেখছি তত বিস্মিত হচ্ছি। বললুম, সত্যি কি বিস্ময়ের কিছু আছে নাকি আমার মধ্যে? নীলাম্বরবাবু বললেন, মানে নিজের প্রশংসাটি আরও একবার শুনতে চাও? তুমি আমাকেও হার মানিয়েছ। কাজের লোক বলে ভারী অহংকার ছিল নিজের মনে, তোমাকে দেখে তা ভাঙল। বুঝতেই পারছ, এক কথায় তাঁর সেই ভাঙা অহংকার আমার মনে নতুন করে গড়ে উঠল। আর সেই মনের অহংকার ফুটে বেরোতে লাগলো চোখে মুখে, চালচলনে, কথাবার্তায়। সেদিন পেপার কন্ট্রোল অফিসে কি একটি চিঠি লিখছিলেন নীলাম্বরবাবু। প্রেস ঘর থেকে এসে আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। নতুন যে বইয়ের কাজটি এসেছে সেটি আজই শুরু করাবো কিনা জিজ্ঞাসা করব তাঁর কাছে। লেখা শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। নীলাম্বরবাবু লিখতে লিখতে মুখ তুলে বললেন, কি বলো? তারপর নিজেই বলে উঠলেন, বাহ। বললুম, কি হলো? নীলাম্বরবাবু বললেন, কি হলো নয়, কেমন করে হলো তাই ভাবছি। স্নো পাউডার, ক্রিম, লিপস্টিকে কত প্রসাধিত মুখেই তো দেখেছি, কিন্তু কপলের একদিকে প্রেসের একটু কালি লাগলে যে কারো মুখ এমন অপরূপ হয়ে ওঠে, তা দেখা এতদিন বাকি ছিল। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল আমার। মুখের কথায় এমন স্পর্শ শক্তি কি করে সঞ্চারিত হলো? হঠাৎ চমকে উঠে দেখলাম, না, কেবল মুখের কথাই নয়, আমার হাত তার হাতের মুঠির মধ্যে ধরা রয়েছে। নীলাম্বর, অঞ্জু। হাত ছাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি পিছন ফিরে তাকিয়ে দেখি দাদা। ঘরের মধ্যে ঢুকতে গিয়ে চৌকাঠের কাছে থমকে দাঁড়িয়ে রয়েছেন। ঘরে ঢুকে দাদা একটি গদি আঁটা চেয়ারের মধ্যে ভেঙে পড়লেন। তারপর করুণ আর্তস্বরে বললেন, তোর কোনো দোষ নেই অঞ্জু, কোনো দোষ নেই তোমার নীলাম্বর। সব দোষ আমার, সব দায়িত্ব আমার। আমার আগেই বোঝা উচিত ছিল। অমন যে সপ্রতিভ বাকচতুর নীলাম্বরবাবু, তিনিও কিছুক্ষণের জন্য কোনো কথা বলতে পারলেন না।
মাথা নিচু করে রইলেন নিঃশব্দে। ভাবলুম পালিয়ে যাই, ভাবলুম মিশে যাই ধুলির সঙ্গে, কিন্তু তা সম্ভব হয়ে উঠল না। তবে তার চেয়েও এক দুরূহ কাজ সম্ভব করে তুললুম। ধীরে ধীরে এগিয়ে গিয়ে হাত রাখলাম দাদার কাঁধে। বললুম, ঠিক কথা, আগেই তোমার বোঝা উচিত ছিল দাদা, যে এ আমাদের পণের ব্যাপার, মনের ব্যাপার নয়। পাত্রপাত্রীর স্তম্ভে নতুন করে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বিজ্ঞাপন রচনায় আমি নিজেও এবার অংশ নিয়েছি। দাদা কিংবা নীলাম্বরবাবু কেউ আমার গুণপনার কথাটি উল্লেখ করতে চাননি, আমি জোর করে করিয়েছি। কিছু সুবিধা তো তাতে হতেও পারে, আশা করতে ক্ষতি কি? নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।